সুপ্রিয় সুধী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গণভোট এবং আগামীর বাংলাদেশ আয়োজনে সুজন সুশাসনের জন্য নাগরিক। এই আয়োজনটি মূলত করে যাচ্ছে গণভোট নিয়ে জনমনে অসংখ্য প্রশ্ন। আমরা 4টি পর্বে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমাদের কাছে আরও অনেকের প্রশ্ন এসেছে এবং তাদের কারণেই আরও 2টি পর্ব করার চিন্তা ভাবনা করেছি এবং আজকে সেটির 5ম পর্ব। এবং আজকের যে 5ম পর্ব, সেই পর্বে নির্বাচন ব্যবস্থা এবং যে নতুন আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব এবং সামগ্রিকভাবে গণভোটের বিষয়টি নিয়ে আলোকপাত করব। এবং আজকে সেই কথাগুলো বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সুজনের প্রধান নির্বাহী এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার যে কমিশন ছিল সেইটির ভূতপূর্ব প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। স্যার, আসলেই জনমনে অসংখ্য প্রশ্ন এখনো গণভোট নিয়ে, এবং তারা বলছেন এই এত 48টি বিষয়, সেটি 4টি প্রশ্নের মধ্যে মনে রাখাও কষ্টকর এবং এটা দীর্ঘ সময় দরকার একজনকে চর্চা করার জন্য। তো আমরা সেই বিষয়গুলোকে সহজ করার জন্য এই ধরনের আয়োজনগুলো করে যাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাইব স্যার, 24-এর যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এবং সেইটার ফলশ্রুতিতে এই অসংখ্য রক্তের বিনিময়ে আমরা যে সংস্কারের কথা দীর্ঘদিন যাবৎ বলে আসছি, লালন করে আসছি, যে দেশটি আমরা চাই, যে রাষ্ট্র মেরামতের কথা আমরা বলি, সেইটি চমৎকারভাবে একটি সুযোগ তৈরি হয়েছে এই আন্দোলনের ফলে। এবং সেই সুযোগের উপর ভিত্তি করে এই গভর্নমেন্ট যে কয়েকটি সংস্কার কমিশন করলো এবং পরবর্তীতে ঐক্যমত্য কমিশন, এই টোটাল প্রক্রিয়াটা সম্বন্ধে আবারও একটু আপনার কাছ থেকে জানবো যে এইটির কতটুকু প্রয়োজন ছিল। এই সরকার গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের ভিত্তিতে। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল সেটা হলো একটা সুষ্ঠু নির্বাচন, কতগুলো মৌলিক বিষয়ে সংস্কার, কাঠামোগত সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং পাশাপাশি বিচার। তো সংস্কার কার্যক্রমের জন্য সরকার গত 2024 সালের অক্টোবর মাসে 6টি সংস্কার কমিশন গঠন করে। তার মধ্যে অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন। এইরকম 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে অক্টোবর 2024-এ। এবং আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। তো আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের রিপোর্ট পেশ করেছি, আমাদের সুপারিশগুলো পেশ করেছি। তো এরপরে ওই ফেব্রুয়ারি 2025-এই সরকার প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা ঐক্যমত্য কমিশন গঠন করে। তো 6টা কমিশনের যারা প্রধান তাদেরকে নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হয়। তো আমাদের উপর দায়িত্ব ছিল যে আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো মৌলিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ওই ব্যাপারে ঐক্যমত্য সৃষ্টি করা। এই 6টা কমিশন সহস্রাধিক সুপারিশ মালা ছিল। তার মধ্যে আমরা 166টা নিয়েছি, নিয়ে একটা স্প্রেডশিট তৈরি করে আমরা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছি। তাদের কাছে জানতে চেয়েছি কোনগুলোর বিষয়ে তারা একমত 166টার ক্ষেত্রে, কোনগুলোর বিষয়ে আংশিক একমত, কোনগুলোর বিষয়ে দ্বিমত, এবং একই সাথে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যাবে। তা আমরা রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছি। এটা হলো রাজনৈতিক দলের সাথে আমাদের ঐক্যমত্য কমিশনের প্রথম ধাপের আলাপ আলোচনা। দ্বিতীয় ধাপে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এককভাবে বসেছি, যে বিএনপির সাথে 3 দিন বসেছি, জামাত ইসলামের সাথে 2 দিন বসেছি, এনসিপির সাথে 2 দিন বসেছি, এবং এইভাবে আমরা প্রত্যেকটা দলের সাথে 1 দিন অন্তত বসেছি। এটা হলো দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপে আমরা সবগুলো রাজনৈতিক দলের সাথে একত্রে বসেছি। বিটিভির সুবাদে সবাই দেশবাসীকে দেখতে পেরে। স্যার, এই জায়গায় আরও একটি প্রশ্ন রয়েছে। অনেকে বলছেন যে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই প্রতিনিধিত্ব করে জনগণের, কিন্তু তারপরও ধরেন যে ব্যবসায়িক মহল কিংবা সাংস্কৃতিক গোষ্ঠী, এই ধরনের বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে, তাদেরকে কেন আপনারা ইনক্লুড করলেন? এর কারণ হলো এই সংস্কার কমিশনগুলো, 6টা সংস্কার কমিশনগুলো, তারা সমাজের সকল ক্ষেত্রের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করেছে। যেমন আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে নারীদের সাথে বসেছি, আমরা স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে বসেছি, আদিবাসীদের সাথে বসেছি, আমরা
ব্যবসায়ীদের সাথে বসেছি, আমরা সমাজের সকল স্তরের জি। আমরা গুরুত্বপূর্ণ নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বসেছি এবং সাধারণ মানুষের সাথে বসেছি। এর পাশাপাশি আমরা অনলাইনে অনেকের থেকে আমরা সুপারিশমালা নেওয়া হয়েছে। এবং এছাড়াও আমরা একটা সার্ভে করেছি সারা দেশে, জি। 46,000 ব্যক্তি সার্ভেতে অংশগ্রহণ করেছে। তাই আমরা সমাজের সকল ক্ষেত্রের মতামতের ভিত্তিতে এই সুপারিশগুলো প্রণীত হয়েছে। তো এগুলোই রাজনৈতিক দলের পরবর্তী ধাপে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছার জন্যই, তাই অন্যদের সাথে আলাপ আলোচনা করা হয়নি, সীমিত আকারে কিছু করা হয়েছে। ব্যাপকভাবে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সাথে এত অল্প সময়ের মধ্যে এত আর আর অলরেডি তাদের মতামত এই সুপারিশগুলোতে প্রতিফলিত হয়েছে। এই 3 দফা আলোচনায় 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে। তো এই ঐক্যমত্যের ক্ষেত্রে কিছু কিছু প্রায় 72টি সেশন হয়েছে। হ্যাঁ, এই যে প্রায় 8 মাস এই 3 দফায়, এই 8 মাসে আমরা এই আলাপ আলোচনার ভিত্তিতে 84টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি। ঐক্যমত্য মানে কি, যে সুপার মেজরিটি, অন্তত 2/3 2/3 রাজনৈতিক দল এবং বড় দলগুলোর অধিকাংশ যাতে একমত হয়েছে ওগুলোকে ঐক্যমত্য বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত ছিল কোনো কোনো দলের। তো এটা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি মেজরিটি, সুপার মেজরিটি যদি একমত হয় ওটাই সিদ্ধান্ত। তো আমাদের এই 84টা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যেগুলোকে ঐক্যমত্য হিসাবে অভিহিত করা হয়। এবং রাজনৈতিক দলগুলো এই ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025, এটা প্রণীত হয়েছে, এটা স্বাক্ষর করেছে। শুধু স্বাক্ষরই করে নাই, তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে তারা এই জুলাই জাতীয় সনদে যেসব বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে তারা পরিপূর্ণভাবে তা বাস্তবায়িত করবে। এছাড়াও তারা এই জুলাই জাতীয় সনদটাকে এই পুস্তিকাতে যা কিছু আছে প্রায় 40 পৃষ্ঠার মতো, এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। এটা সবার মতামতের ভিত্তিতে প্রণীত দলিল, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবে। তো এইরকম তারা সুস্পষ্ট অঙ্গীকার করেছে। তো এই 84টা বিষয়ে 36টা বিষয় এমন বিষয় যেগুলো ওই যে অধ্যাদেশ জারি করে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। 84 থেকে 36টা গেলে 48টা বিষয় হলো সংবিধান সংস্কার সংক্রান্ত। এগুলো নিয়ে গণভোট, এবং এগুলোতে জনগণের মতামত নিতে হবে, কারণ সংবিধান হলো ওই যে জনগণের মতামতের প্রতিফলন, উইল অফ দি পিপল। তাই সংবিধান সংশোধন করতে হলে বিশেষত মৌলিক কাঠামোতে, সংবিধানের মৌলিক কাঠামো, কতগুলো মৌলিক কাঠামো আছে, এগুলো সংস্কার করতে হলে জনগণের মতামত নিতে হবে, হয় গণভোটের মাধ্যমে না গণপরিষদের মাধ্যমে। তো এই জন্যই গণভোট। তো এই 48টা বিষয়কে 4টে ভাগে ভাগ করা হয়েছে। 4টে ভাগ, ক, খ, গ, ঘ। এই 4টে বিষয়কে একটা প্যাকেজ, 48টার একটা প্যাকেজ, এবং প্রশ্ন কিন্তু একটা। ওই প্রশ্নটা হইল আপনি হয় একমত না হয় দ্বিমত। 4টা যে ভাগ করা হয়েছে 48টা বিষয়, 48টা বিষয়ে যদি আপনি একমত হন আপনি হাতে সিল দিবেন, আপনি যদি দ্বিমত করেন তাহলে আপনি নাতে সিল দিবেন, এবং এই ব্যালটটা আপনি বাক্সে ফেলবেন। ওই বাক্সতে কিন্তু আপনি যে এমপির জন্য ভোট দিলেন, সংসদ সদস্যের জন্য, সেটাও একই বাক্সে ফেলবেন। তো এরপরে এটা ভিন্ন করে পরবর্তীতে গণনা হবে, এবং যুক্ত হইলে আমরা অনেকগুলো বিষয় অর্জন করব। আমাদের সংবিধানে অনেকগুলো ত্রুটি আছে, এবং ত্রুটির একটা অন্যতম ত্রুটি হলো আমাদের প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, নিরঙ্কুশ ক্ষমতা। প্রয়াত আকবর আলী খানের মতে আমাদের প্রধানমন্ত্রীরা মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাবান, এবং তারা একদিকে এই সরকার প্রধান, আরেকদিকে তারা দলীয় প্রধান, আরেকদিকে সংসদের প্রধান। তো নিরঙ্কুশ ক্ষমতা। এবং সংসদীয় গণতন্ত্রে সাধারণত যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার হয়, কিন্তু আমাদের হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী সরকার। আমাদের রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। তো রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করা, ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা। আমাদের সংসদ সদস্যরা শৃঙ্খলিত, দলীয় প্রধান এবং যে সংসদ নেতা যেভাবে বলবেন, সরকার প্রধান যেভাবে বলবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী যেভাবে বলবেন সেইভাবে তাদেরকে ভোট দিতে হবে। তাদের বিবেক বুদ্ধি বিবেচনা কিংবা যারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের মতামতের কোনো রকম ওই যে ভূমিকা নেই এখানে। এটা সংবিধানের বিখ্যাত 70 অনুচ্ছেদ। তো তারা শুধুমাত্র দলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কিংবা অর্থ বিল সম্পর্কিত ছাড়া সব বিষয়ে তারা স্বাধীনভাবে মতামত দিতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তারা সংসদে একটা উচ্চকক্ষ হবে,
উচ্চকক্ষ হইলে যেটা এখন তো সংসদ আমাদের 300 আসন বিশিষ্ট। জি, এই প্রসঙ্গে আসছিলাম যে জি। স্যার, যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন এইখানে রয়েছে? ওকে, তো আমি 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 এটা দিয়ে আরেকটু আলোকপাত করব। তো আমরা এই আলোচনাটা শেষ করি। তো সংবিধানের একটা উচ্চকক্ষ হবে। উচ্চকক্ষ হইলে যেটা হবে যে কেউ কথায় কথায় সংসদে বিরাট সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে তারা সংবিধান সংশোধন করতে পারবে না, এবং আমাদের প্রতিষ্ঠানগুলো আর দলীয়করণের সুযোগ হবে না। আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে। এই রকম অনেকগুলো বিষয় আমাদের এই যে পরিবর্তন আসবে। শেখ হাসিনা কিন্তু এই যে উর্দিপরে কিংবা ট্যাঙ্কে চড়ে অর্থাৎ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা আসেনি, ভোটের মাধ্যমে এসছে। কিন্তু একটা স্বৈরাচারী ব্যবস্থা বিরাজমান, সেটাই তাকে দানবে পরিণত করেছে, স্বৈরাচারী পরিণত করেছে। তো এই সংস্কারগুলো হলে, অর্থাৎ হাঁ-ভোট জয়যুক্ত হলে, তা আমাদের এই স্বৈরাচারী ব্যবস্থাটা অবসান হবে। তা না হলে যেটা হবে যে একদিকে আমরা যে এই পরবর্তী সরকার আসবে তারও স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আর পাশাপাশি এই যে গণ অভ্যুত্থানের একটা দাবি, একটা অন্যতম দাবি হলো সংস্কার। আমরা যদি সংস্কারগুলো না করি, আমরা যদি গণভোট যদি জয়যুক্ত না হয়, তাহলে যেটা হবে আমরা এই যে এত আত্মত্যাগ, এত রক্ত, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। তো আমরা আশা করি যে আমাদের দর্শকরা জেনে শুনে বুঝে যে হাঁ কিংবা নায়ের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন, কারণ এর উপর আপনার ভবিষ্যৎ নির্ভরশীল, পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভরশীল। তো আপনার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আপনার সেই প্রশ্নে ফিরে যাই, সংসদের উচ্চকক্ষ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব। আমাদের বর্তমানে যেই পদ্ধতি আছে এটা হলো আসন ভিত্তিক পদ্ধতি, যে আমাদের নিম্নকক্ষে আসন ভিত্তিক পদ্ধতি অনেক দেশেই আছে, আবার আনুপাতিক প্রতিনিধিত্ব অনেক দেশেই আছে। আনুপাতিক প্রতিনিধিত্ব হলো যেই দল যত শতাংশ ভোট পায় সেই দল তত শতাংশ সংসদ সদস্য পায়। তো আমাদের যে প্রস্তাবটা হয়েছে সেটা হলো যে আমাদের নিম্নকক্ষ এখন আসন ভিত্তিক, ওই যে প্রতি আসনে 300 আসনের জন্য 300 জন সংসদ সদস্য নির্বাচিত হয়। তো উচ্চকক্ষটা হবে এই 300 আসনে প্রত্যেকটা দল যেই অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে সে উচ্চকক্ষের আসন পাবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, একই সাথে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকেও 100 আসন বিশিষ্ট উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করেছে। তো 100 আসন হবে, আমরা উভয়ই প্রস্তাব করেছি আনুপাতিক ভিত্তিতে, অর্থাৎ যেই দল যত অনুপাতের ভোট পাবে সে ততগুলো আসন পাবে 100 আসনের মধ্যে উচ্চকক্ষে। নিম্নকক্ষ যেভাবে আছে এইভাবেই চলবে। তো এখানে কেউ 1% কম ভোট পেলে তারা কোনো আসন পাবে না, 1% বেশি পেলে 1% যদি কেউ ভোট পায় তাহলে একটা আসন পাবে 100 আসনের মধ্যে। আর কেউ যদি 40% ভোট পায় তাহলে 40টা আসন পাবে। কেউ যদি ওই যে 20% ভোট পায় তারা 20টা আসন পাবে। তো আমাদের অতীতে দেখা গিয়েছে যে কেউই 50% কিংবা তার বেশি ভোট পায়নি। আমাদের এই যে বর্তমান সংসদীয় পদ্ধতিতে আছে এই নির্বাচনে, যার ফলে যে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি কেউই 50% বেশি ভোট পাবে না, এবং যার ফলে কেউই এককভাবে ওই যে সংখ্যাগরিষ্ঠতা পাবে না উচ্চকক্ষে। এটা কাজ করবে সংবিধান সংস্কারের ব্যাপারে। তো সংবিধান সংস্কার অর্থাৎ যদি কেউ নিম্নকক্ষে কোনো একটি রাজনৈতিক দল কোনো আসন নাও পায়, কিন্তু উচ্চকক্ষে যদি 1% বেশি ভোট পায় তাহলে ওই শতাংশ অনুযায়ী ভোটের অনুপাত অনুযায়ী উচ্চকক্ষে আসন পাবে। এবং উচ্চকক্ষ করতে হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদেরকে নিয়ে। এই যে সমাজের পিছিয়ে পড়া, সমাজের যারা এই যে কম বিত্তের মানুষ, তারপরে সমাজের যে চিন্তাশীল নাগরিকরা, ধর্মীয় সংখ্যালঘু, তারপরে নারী পুরুষ, এগুলো সকলের প্রতিনিধিত্বের ভিত্তিতে সংসদ গড়তে হবে, উচ্চকক্ষ গড়তে হবে। যে আরেকটি প্রশ্ন রয়েছে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তাদের স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তাদের কোনো থাকবে না, প্রতিনিধিত্ব থাকবে না। কারণ আমরা বলছি যে এই যে আমাদের 12 কোটির বেশি ভোটার, তো 1% হলো
অনেক ভোটার, এবং কোনো একজন সংসদ সদস্য যিনি তার আসন থেকে জিতে আসবেন, সংসদ সদস্য যদি স্বতন্ত্র সদস্য জিতে আসেন, তিনি 1% ভোট পাবেন না। পাওয়ার কথা না। তাই তাদের ওই যে প্রতিনিধিত্ব থাকবে না ওখানে। আসন ভিত্তিক পদ্ধতিতে আপনি ভোটের হার এক হইতে পারে, কিন্তু আসনের সংখ্যা বিরাট ওই যে পার্থক্য হইতে পারে। এমনও দেখা গিয়েছে ভোটের হার আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একই ছিল, কাছাকাছি ছিল, এরকম একই হার ছিল প্রায়, একবারে সামান্য একটু পার্থক্য, কিন্তু আসন সংখ্যায় বিরাট পার্থক্য ছিল, বিরাট পার্থক্য ছিল। আনুপাতিক হারে হইলে এই পার্থক্য আর থাকবে না, যে যত হারে ভোট পাবে সেই তত হারেই আসন পাবে। তো এটার আকর্ষণীয় দিক হলো কি, যে আমরা অতীতে দেখেছি যে কথায় কথায় সংবিধান সংশোধন করা হয়েছে একক ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে, আবেগের বশবর্তী হয়ে, স্বার্থপ্রণোদিত হয়ে। যেমন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয়েছে যে একদলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা সংবিধানে কাজে লাগিয়ে পঞ্চদশ সংশোধনী পাশ করে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। একই সাথে তারা ত্রয়োদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সৃষ্টি হয়েছে, সেটা বাতিল করেছে আদালতের মাধ্যমে। তো তার মানে শেখ হাসিনার সরকার তাদের বিরাট মেজরিটি ব্যবহার করে তারা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে। বাতিল করার ফলে শেখ হাসিনাই ক্ষমতায় ছিল যখন নির্বাচন হয়েছে, এবং তারা এই ক্ষমতায় এসছে, ক্ষমতায় তারা অব্যাহত রয়েছে, এবং কোনোভাবে তাদেরকে আর নিজেরা যখন ওই যে সরকারে থাকে, দুর্ভাগ্যবশত এটাই আমাদের সংস্কৃতি, তারা ওই যে নিশ্চিত করেছে তারা ওই যে তথাকথিত নির্বাচনে তারা ক্ষমতায় আসে। আমরা প্রায় শেষের দিকেই প্রায়। এখন স্যার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হচ্ছে যে স্যার, আমরা সুজন যেমন জনগণের মুখোমুখি আয়োজনটি করে, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজন, কিন্তু দেখতে পাচ্ছি যে সরকারি কর্মকর্তাদের সেই জায়গায় অনেক ক্ষেত্রেই বাধা দেওয়া হচ্ছে, কিংবা আরো বিভিন্ন আয়োজনে যেগুলোর মধ্যে গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য যে সমস্ত আয়োজন, সেগুলোর মধ্যেও এটা কি আসলে তারা করতে পারেন? আচ্ছা, আমি ওটা তার আগে ওই কথাটা শেষ করি, যে ভবিষ্যতে এই গণভোটে যুক্ত হলে যে নিম্নকক্ষের 2/3 লাগবে সংবিধান সংশোধন করতে, আর উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠদের লাগবে, সম্মতি লাগবে। যেহেতু কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাই দলগুলোর সাথে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে। তাই কথা সংবিধান সংশোধন করা যাবে না, এবং ওই যে আমাদের একটা নতুন সংস্কৃতি গড়ে উঠবে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। তো আপনি যেটা বলেছেন যে নির্বাচন কমিশন সম্প্রতি একটা নির্দেশনা জারি করেছে যে সরকারি কর্মকর্তারা যে গণভোটের ক্ষেত্রে হাঁ কিংবা না এর পক্ষে তারা কোনো ক্যাম্পেইন করতে পারবে না, কোনো প্রচারণা চালাতে পারবে না, এবং এই নির্দেশনা জারির ক্ষেত্রে তারা আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেটার 86 ধারা, 86 অনুচ্ছেদ এবং ওই আচরণবিধি, এগুলোর তারা রেফারেন্স দিয়েছে, ওগুলোর ভিত্তিতে তারা এই নির্দেশনা দিয়েছে। এবং একই সাথে গণভোট করার জন্য একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, ওটার 21 ধারা তারা রেফারেন্স দিয়েছে, 21 ধারার ভিত্তিতে তারা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আরপিও হলো এবং আচরণবিধি হলো সংসদ নির্বাচন সংক্রান্ত। আরপিওর যেই 86 অনুচ্ছেদে তারা রেফারেন্স দিয়েছে, অনুচ্ছেদকে উদ্ধৃতি দিয়েছে, এই অনুচ্ছেদটা হলো সংসদ নির্বাচন সংক্রান্ত, আচরণবিধিও সংসদ নির্বাচন সংক্রান্ত। এটাতে গণভোটের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাই নির্বাচন কমিশন একটা মস্ত বড় ভুল করেছে, এবং এটাই আমি লিখেছি, আমি প্রথম আলোতে প্রকাশ করেছি, 7 তারিখে এটা প্রকাশিত হয়েছে। এবং আমি বলেছি যে নির্বাচন কমিশন তাদের আইনটাই সঠিকভাবে পড়ে নাই, তারা মস্ত বড় ভুল করেছে। তো এই সরকারি কর্মকর্তাদের গণভোটে হাঁ কিংবা নায়ের পক্ষে অবস্থান নেওয়ার পক্ষে তারা যে নিষেধাজ্ঞা জারি করেছে, এটা অনাকাঙ্ক্ষিত। তো আমি আশা করি নির্বাচন কমিশন তাদের ভুলটা বুঝতে পারবে এবং এটাকে শোধরাবে, অর্থাৎ
যে প্রচলিত আইনকানুন বিধিবিধান অনুযায়ী যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের পক্ষে হাঁ কিংবা না এর পক্ষে প্রচার অভিযান চালানো অপরাধ নয়, এটা তারা করতে পারে, এটাতে কোনো বিধিনিষেধ নাই। জি, অনেক প্রার্থীর ক্ষেত্রে দেখেছি যে তাদের টিন নাম্বারও তারা দেয়নি, কিংবা ইভেন দ্বৈত নাগরিকত্বের যারা আছেন তাদেরকেও কিন্তু নির্বাচন কমিশন সুযোগ করে দিয়েছেন। এই নির্বাচন কমিশনের যে এই নির্বাচন করার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা, তাদের ভূমিকার কথা এবং তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেমন তারা অনেক ঋণ খেলাপিকে, অনেক দ্বৈত নাগরিককে তারা এদের নির্বাচন, তাদের মনোনয়ন বৈধ করার ক্ষেত্রে, তাদের প্রার্থীরা বৈধ করার ক্ষেত্রে তারা চরম শিথিলতা প্রদর্শন করেছে, এবং এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। এবং শুধু তাই নয়, তারা যেটা করেছে যে এই যে পর্যবেক্ষক, নির্বাচনের দিনে যে পর্যবেক্ষক নিয়োগ করা হয়, তারা এই পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা যে এমন সব সংগঠনকে, একটা সংগঠনের কথা প্রথম আলোতে তারা হেডলাইন করেছে যে তাদেরকে বিরাট সংখ্যক পর্যবেক্ষক দেওয়ার জন্য তাদেরকে সিলেক্ট করা হয়েছে, কিন্তু তাদের কোনো সক্ষমতা নেই, কোনো রকম অতীত অভিজ্ঞতা নেই, এবং নির্বাচন কমিশনের যে মানদণ্ডগুলো এইসব এই পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং যথাযথ বাছাই করার যে প্রক্রিয়া, এগুলো অনুসরণ করেছে বলে মনে হয় না। এই সমস্ত বিষয় মিলিয়ে আপনি কতটুকু এই সকল বিষয় মিলে সুষ্ঠু হবে, কতটুকু এই সকল বিষয় মিলে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গত 15-16 বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এই প্রথম অনেক বছর পরে প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ আসছে। তো আমি আশা করি সংশ্লিষ্ট সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের রাজনীতিবিদরা, তাদের মনোনীত প্রার্থীরা, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং আমাদের অন্যান্য যারা নির্বাচনের সাথে যুক্ত আছে, নির্বাচন কমিশন, তারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অনেক সময় আমরা শুনি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয় কিংবা দিনের ভোট রাতে এই ধরনের কোনো ঘটনার কোনো আশঙ্কা কি? এবার এই ধরনের কোনো আশঙ্কা নেই কারণ আমাদের একটা নির্দলীয় সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, এবং তাদের আমি আশা করি তাদের কাউকে জিতিয়ে দেওয়ার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই, কিংবা কাউকে ঠকিয়ে দেওয়ার ব্যাপারেও তাদের কোনো আগ্রহ নাই। তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা অঙ্গীকার করেছেন। তো আমি আশা করি সরকার কোনোভাবেই এটাকে প্রভাবিত করবে না। তো এখন এটা অবশ্যই নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে, এবং একই সাথে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বা প্রশাসনের নিরপেক্ষতার উপর নির্ভর করবে। তবে সবচেয়ে বেশি নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের মনোনীত প্রার্থীদের সদাচরণের উপর। তারা যদি কোনো রকম ওই যে নির্বাচনী কারচুপিতে অংশ না নেয় এবং কোনো রকম সহিংস আচরণ না করে, তাহলে নির্বাচনটা শান্তিপূর্ণ হতে পারে, সুষ্ঠু হতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের ভূমিকাটা রাখি। জি, ধন্যবাদ স্যার। সময়ের অভাবে আরও কথা ছিল, কিন্তু শেষ করতে হচ্ছে আজকের আয়োজন। নিশ্চয়ই আমরা চাই যে নির্বাচন কমিশন অবশেষে, যে প্রশ্নটি ছিল জনমনে আদৌ কি ভোট হবে কি না, অবশেষে সেটি হতে যাচ্ছে, এবং আশা করছি যে শুধু নির্বাচন কমিশন নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রতিটি নাগরিক তাদের দায়িত্ব নিজ নিজ এন্ড থেকে পালন করবেন, এবং আমরা নিশ্চয়ই একটি ক্রেডিবল ইলেকশন দেখতে পাবো, এবং এর মাধ্যমে আমাদের নতুন দিনের সূচনা হবে। নতুন ভোরের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।